কুয়াশা, আয় কুয়াশা, শুনতে পাচ্ছিস? দোস্ত একটু উঠে দাঁড়া, তোর ড্রেস পাল্টাতে হবে, ওঠ। বলে সে কুয়াশাকে ধরে দাঁড় করালো। শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। স্মৃতির শরীর স্বাস্থ্য ভালো হওয়াতে কুয়াশাকে টেনে তুলতে পারলো। কুয়াশা পিটপিট করে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, শীত। স্মৃতির খুব খারাপ লাগলো মেয়েটার অবস্থা দেখে। মনে মনে শিশিরকে কয়েকটা খারাপ কথাও শোনালো। মেয়েটা না হয় একটু মজা করেছে। সে কুয়াশাকে পাশে থাকা টুলের উপর বসালো আপাতত। তারপর কোনো মতো খুব জোর খাটিয়ে কষ্টে চেঞ্জ করালো। শুকনো তোয়ালা দিয়ে মাথা মুছিয়ে দিয়ে চুল জড়িয়ে দিল। এরপর আবার বেরিয়ে এলো, শিশিরকে ডাকলো, বলল, ভাইয়া, ওর অবস্থা খুব খারাপ, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শিশির তৎক্ষণাৎ কথা না বলে দ্রুত পায়ে বাথরুমে ঢুকে কুয়াশাকে কোলে নিয়ে বেরিয়ে এলো। বিছানায় শুয়ে দিল। ওকে কোলে নিয়ে বুঝতে পারলো শরীর পড়ে যাচ্ছে। যে তাপ শিশির নিজেও অনুভব করলো। কাঁথা টেনে শরীর দিয়ে দিল। এরপর নিজের ঘৃণা একপাশে রেখে ফ্লোরে পরিষ্কার করলো। স্মৃতি রিজভি সাহায্য করলো। সব ঠিকঠাক করে শিশির বলল, ওকে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। স্মৃতি বাড়ির কাউকে কিছু বলা দরকার নেই। লোকজনের বাড়ি সব জানলে রাগারাগি করবে। আর কুয়াশা নিজেও কাউকে বলবে না, ও এমনই। স্মৃতি শুধু অবাক হয়ে শুনল। এরা এরকম কেন? এ বলে ও এমনই, আবার ও বলে এ এমনই। এরা একে অপরকে এত চেনে তো মারামারি কেন করে? দুজনের মাঝে পর্দা পড়ে না কেন? কখনো মারামারি করে, নিজেরা কাউকে বলেও না, আবার কখনো এক দণ্ড কথা না বলেও থাকে না। মারামারি করে পরক্ষণেই আবার কথা বলে চুলোচুলি করার জন্য প্রস্তুত হয়ে যায়। আশ্চর্য! শিশির স্মৃতিকে সবটা বুঝিয়ে দিয়ে রিজভিকে নিয়ে চলে গেল। স্মৃতি বাহিরে গিয়ে আজমিনীকে জানালো কুয়াশা প্রচণ্ড জ্বর এসেছে। ব্যাস এতটুকুই হয়ে গেল। তৎক্ষণাৎ সকলের কানে পৌঁছে গেল। কুয়াশার ঘর ভর্তি হয়ে গেল লোকালয়ে। এরা ডক্টর ডাকতে উঠে পড়ে লাগলো। জাকিয়া খাবার এনে কুয়াশাকে কোলের মধ্যে নিয়ে খাইয়ে দিল। ইয়াসমিন উঠে এসে কুয়াশাকে দেখে গেল। এরপর ওষুধ খাইয়ে ঠিকঠাক করে রাত 10টা পার হয়ে গেল। ইয়াসমিনকে অনি বৃষ্টি মিলে ঘরে দিয়ে এলো। বেচারি আর কতক্ষণই বা বসে থাকবে। রাত 12টা প্রায়। শিশির, রিজভি, নিহার, অয়ন ছাদে রেলিংয়ের ওপর বসে আড্ডা দিচ্ছে। অনেক রকম কথাবার্তা শোভা পাচ্ছে সেখানে। কিছুক্ষণের মাঝে নিহার বলল, শরীরটা ভালো লাগছে না, সারাদিন ধকল গেছে আমার, শুতে গেলাম। রিজভি অয়নও সায় দিল। শিশির বলল, ওরা সম্মতি দিয়ে চলে গেল। শিশির বসে ভাবনাতে ডুবল। তার মস্তিষ্ক যখন অনেক রকম ভাবনা ভাবতে ব্যস্ত, তখন তার কানে কারো পদধ্বনি ভেসে এলো। আস্তে আস্তে তার দিকেই এগিয়ে আসছে সে বুঝতে পারল। অতি নিকটে আসতেই সে ঘাড় ঘুরিয়ে তাকালো। লাইটবিহীন শুধু জ্যোৎস্নার আলোতে আগন্তুকের মুখবয়ব স্পষ্ট দৃশ্যমান হলো। তাকে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। এত রাতে এখানে একা কি করছে এ? প্রশ্ন ছুড়ল। তুমি? থেমে আবার বলল, এত রাতে তুমি এখানে কি করছো অনি? প্রশ্ন ছুড়ে সে উত্তরের আশায় রইল। অনি আমতা আমতা করে বলল, আমি এখানে আমি কিছু বলতে চাই শিশির ভাইয়া। ভ্রুদয় আরও কিছুটা কুঞ্চিত হলো শিশিরের। সে বোধহয় আজ করতে পারল কি কথা বলতে চাইছে অনি। শিশিরকে চুপ থাকতে দেখে অনি বলল, শিশির ভাইয়া। ডেকে আবার ঠোঁট দয় সহ শুকনো ঠোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো মেয়েটা। শিশির উত্তর বলো অনি। নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা। ভয় হচ্ছে যদি মেরে টেরে দেয় কিংবা রিয়্যাক্ট করে তাহলে সে সহ্য করবে কি করে। তার যে এই সামনে থাকা ছেলেটাকে অতি পছন্দ হয়, জীবনসঙ্গী করে সারা জীবন কাটানোর স্বপ্ন বুনে সে। অনি নিজেকে সামলিয়ে বলল, আপনাকে আমার ভালো লাগে। শিশির অতি স্বাভাবিক, বিচলিত ভাব একটুও আসলো না তার মাঝে। অনি আবার বলল, ভালো লাগা অবধি না ভাইয়া, আমি আপনার জীবনসঙ্গী হতে চাই। আমাকে সুযোগ দিবেন প্লিজ, ভালোবাসি আপনাকে। শিশির এবার শান্ত স্বরে বলল, অনি, আমার কথা তুমি মন দিয়ে শুনবে, তারপর কথা বলবে। অনি তাকিয়ে রইল কথা না বলে। আমার তরফ থেকে তোমার প্রতি কোনো ইতিবাচক কিছু পেয়েছো কখনো? পাওনি,
তাই তো? তবে আমি বলি এবার, তোমার আমাকে ভালো লাগতেই পারে, তোমার আমাকে ভালো লাগতেই পারে, পছন্দ হতে পারে, এটা অতি স্বাভাবিক। তোমার বয়সটা এখন এমন, এই বয়সে সকল ছেলেমেয়েরা আবেগে গা ভাসায়, যেটা ভালো লাগে সেটা পেতে মরিয়া হয়ে ওঠে। তোমারও হয়তো এমনটা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমার তরফ থেকে তোমার প্রতি কোনো ইতিবাচক মনোভাব নেই। তোমাকে আমি বোনের নজরে দেখি, বাচ্চা একটা মেয়ে তুমি। আমি তোমার অনুভূতি ভালো লাগাকে সম্মান করছি অনেক। হয়তো ভালোবাসো এটা বললে মাত্র সেটাকেও আমি সম্মান জানাচ্ছি, কিন্তু অনেক আমি এক্সট্রিমলি সরি। আমি তোমার অনুভূতি ভালো লাগা ভালোবাসা কোনোটাতে আমাকে জড়াতে পারছি না। তোমার প্রতি ফিলিংস আমার বোনাবধি। তুমি ভুল জায়গায় অনুভূতি ভালোবাসা ব্যয় করো না। আমি জানি তুমি ছোট হলেও বুঝতে পারবে, আমার কথা বুঝবে। দেখো, এসবের কোথাও আমি ছিলাম না, তুমি নিজে আমার প্রতি অনুভূতি জন্মিয়েছ। আমার উপর অভিযোগ না করে নিজেকে গুছিয়ে নাও। আই এম সরি। অনি অপলক অনিমেষ চেয়ে রইল। চাঁদের আলোয় এই পুরুষটাকে অতি সুদর্শন লাগছে। সে শিশিরের পানে চেয়ে থেকে সব কথা শুনল এবং বুঝল এই ছেলে তাকে বোনের নজরেই দেখে। সত্যি তো, তার দিক দিয়ে কখনো তো কোনো পজিটিভ কিছুই পায়নি। সব সময় যতটুকু প্রয়োজন তার থেকে দ্বিগুণ দূরে থাকার চেষ্টা করেছে। সে নিজেই অনুভূতি জন্ম দিয়ে নিজেই এত দূর এগিয়েছে, যাকে বলে একপাক্ষিক অনুভূতি, ভালো লাগা ভালোবাসা, যেটা অতি কষ্টদায়ক। আবার এটা ভেবেও সে অবাক হচ্ছে ছেলেটা কি সুন্দর করে বোঝালো। কোনো প্রকার সিন ক্রিয়েট না করে শান্ত স্বরে শান্তভাবে তার উত্তরটা কি সুন্দর বুঝিয়ে দিল। সে চাইলে এই অপরাধে তাকে চড় থাপ্পড়ও দিতে পারত, তা না করে বুঝিয়ে বলল। আবার মুগ্ধ হলো সামনে থাকা এই ছেলেটাতে, কি অমায়িক। শিশির বলল, কোনো অভিযোগ রেখো না বোন, সব ভুলে বিয়ের অনুষ্ঠানটা এনজয় করো। আর এত রাতে তোমার একা এখানে আসা উচিত হয়নি একদম। কেউ দেখলে অনেক খারাপ হবে বিষয়টা এবং পরিস্থিতিটা। তুমি একটা মেয়ে, ভুলে যেও না। এখন যাও, নিচে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। শেষের কথাগুলো কঠিন ও ভারী স্বরে বলল। অনির মনটা বিষিয়ে গেছে, কষ্ট হচ্ছে অনেক, ভারী হয়ে এলো অন্তর। এখানে আর কিছুক্ষণ থাকলে সে চোখের পানি আটকাতে পারবে না, তাই দুর্বলতা আর সে জানাবে না। তাই পিছন ঘুরে দ্রুত পায়ে চলে গেল। অনি যেতেই শিশিরের দীর্ঘ একটা শ্বাস ফেলল। কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে, এগুলো সব অল্প বয়সের আবেগ। ছাদ থেকে নেমে শিশির কুয়াশার ঘর পার হয়ে যাবার সময় দেখল ওর ঘরের দরজায় ভিড়ানো আলো জ্বলছে। ভ্রু কুঁচকে গেল, এত রাত অবধি আলো জ্বলছে, আবার ঘরও খোলা কেন? বিষয়টা দেখতে এগিয়ে গেল। উকি দিয়ে দেখল ঘরে বাকিরা কেউ নেই, শুধু কুয়াশা ঘুমোচ্ছে। সব কোথায় গেছে? শশীর স্মৃতি তো থাকার কথা কুয়াশার সাথে। তারপর আরেকটু উকি দিল, না নেই। শিশির ভেতরে ঢুকলো। এসেছে যখন কুয়াশার অবস্থা দেখে যাওয়া যাক। শব্দহীন পায়ে কুয়াশার শীতানে গিয়ে দাঁড়ালো, দৃষ্টি দিল কুয়াশার উপর। মুখটা শুকিয়ে গেছে। মনে মনে একটা কথা ভাবল সে, এতটা রাগ উঠিয়ে এমনটা না করলেও পারত। এবারকার মতো না হয় একটু ছাড় দিত, মজা করেছি। যদিও বুনো ওল খেয়ে তার খুব কষ্ট হচ্ছিল, রাগটা তো এই জন্যই আরও উঠেছে। শুধু নিম পাতা হলে মেনে নিত। যাই হোক, তবুও রাগটা একটু কন্ট্রোল করা উচিত ছিল। ডোজটা একটু বেশি হয়ে গেছে। দীর্ঘশ্বাস নিয়ে কুয়াশার শীতানে শব্দহীনভাবে বসলো। কপালে আলতো হাত রেখে দেখলো জ্বর হালকা আছে এখনো। কুয়াশা বুঝলো কেউ তার মাথায় হাত রেখেছে এবং পাশে বসা, কিন্তু কড়া ডোজের ওষুধ সে চোখ খুলে তাকাতেও পারল না। চোখ জোড়া যেন চাচ্ছে না মেলতে, কিন্তু শরীরের স্মেলে বুঝলো এটা তার ভাষায় বলা বুনো ওল। বুঝেই নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করলো। শিশির কি তা বুঝলো বোধহয়। সে একটু অবাক হলো, তবে বেশি একটা পাত্তা দিল না। এবার মাথায় নিচে চেক করার চেষ্টা করলো, তবে বেশি কিছু বুঝলো না। শুধু ফোলাটার চোখে পড়ল, অনেকটাই ফুলে আছে। জ্বরটা মূলত এটার জন্যই যাচ্ছে না সহজে। কুয়াশার শরীরে কাঁথাটা আরেকটু টেনে ঠিক করে দিল। এরপর উঠে যেতে নিয়েও আবার ফিরে তাকালো। কি হলো কে জানে। কুয়াশার মাথায় দুইবার হাত বুলিয়ে দিল।
সেই হাতটা পুরোটা স্নেহ মাখা ছিল, যেই স্নেহ আজ পর্যন্ত দেখেনি। আজ এমনটা মন চাইলো কেন কে জানে। শিশির আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে এলো। বেরিয়ে পেছনে থেকে ডাক পড়ল মায়ের কণ্ঠ। ঘুরে তাকালো, দেখলো তার মায়ের বিস্মিত নজর। প্রশ্ন করলো, মো, তুমি এত রাত অবধি জেগে ঘুমাওনি? আমি পানি নিতে বেরিয়েছিলাম, তারপর উপরে দেখলাম কুয়াশার ঘরে আলো জ্বলছে আর ঘর খোলা। ভাবলাম মেয়েটার কোনো অসুবিধা হলো কিনা দেখে আসি, আর শরীরের হালচাল দেখে আসি। তো তুই এখানে কি করছিস? কুয়াশার ঘরে কি করছিলি? ওখানেই তো আরো মেয়ে আছে, জানিস না? কেন ঢুকেছিলি? শেষের কথাগুলো একটু সন্দেহের এবং কঠিন শোনালো। শিশির ভরকে গেল, বলল, স্মৃতিরা কেউ নেই ঘরে, আর তুমি যে কারণে এসেছো সেই কারণে আমিও ঢুকেছিলাম। হ্যাঁ। শিশির অপ্রস্তুত হলো মায়ের বিস্মিত প্রশ্নে। বলল, আম্মু, বলছি তো ওর ঘর খোলা, আলো দেখে ওকে দিয়ে কাউকে না পেয়ে ঢুকেছে। আম্মু, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করছো? শেষের কথাটা বলে কথা ঘোরাইল সে। জাকিয়া বুঝলেন ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়ে এখন বলছে। জাকিয়া বলল, না, আমি আমার ছেলেকে চিনি। আমার ছেলে সোনার খনি, তার দ্বারাই ভুল কাজ কখনো হবে না, যে মেয়েদের অসম্মান করতে পারবে না। তবে আমার ছেলের সব অসম্মান একটা মেয়ে থেকেই আটকে যায়, আর সেটা হলো তারই বোন কুয়াশা। এমনকি তাকে বোন বলে মানেও না, আর আজ কিনা তার অসুস্থতার হালচাল দেখতে গিয়েছিল। আশ্চর্য। জাকিয়ার ব্যঙ্গ করা শিশির বুঝল। শিশির নিজেকে লুকানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হচ্ছে না। সত্যিই একটা মেয়েকে সে মানতে পারে না। কেন পারে না সেটা উত্তর তার কাছে নেই। শুধু জানে যেটা ছোটবেলা থেকে করে আসছে সেটা এখন অবধি রয়ে গেছে, যা অভ্যাস স্বভাবে পরিণত হয়েছে। মাকে সে বলল, আম্মু, তেমন কিছু না, ছাড়ো তো। যাও, তুমি ঘুমোতে যাও। কুয়াশার গায়ে এখন একটু জ্বর আছে, মেবি মাথার ব্যথার জন্য। বলে জাকিয়াকে কিছু বলতে না দিয়ে সে চলে গেল। জাকিয়া ছেলে যাবার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। একটা কথা আওড়ালেন, কে বলবে এই ছেলের বোনের প্রতি কোনো দরদ নেই? সকাল 7টা। আজ তুহিন ইয়াসমিনের বৌভাত। ভোর থেকে উঠে সকলে কাজে লেগে পড়েছে। রান্না বান্নার কাজে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আত্মীয় স্বজনরা উঠে সাহায্য করছে, কেউ নিজেদের কাজে ব্যস্ত। ছোটরা এখনো উঠেনি। বৃষ্টি গিয়ে কুয়াশাকে দেখে এসেছে, অন্যদেরও ডেকে এসেছে। কিছুক্ষণের মাঝে ইয়াসমিন নিচে নেমে এলো। বৃষ্টি গিয়ে তাকে বসালো সোফায়, তারপর একটু আড্ডা দিল, কারণ তার কাজ নেই আপাতত কোনো। ইয়াসমিনের সাথে আড্ডাতে ফাজলামিও করলো একটু বৃষ্টি। মজা করে কিছু কথাও জিজ্ঞেস করলো, যা শুনে ইয়াসমিন লজ্জায় রাঙা হয়ে উঠতে লাগলো, কিন্তু কোনো উত্তর করলো না। ভাবিরা এমন মজা করেই থাকে। 9টার সময় কুয়াশা উঠে ফ্রেশ হলো। স্মৃতি শশী সাহায্য করলো। শরীর অতি দুর্বল তার, মাথা ঝিমঝিম করছে। জ্বরের জন্য মাথাটা ভারী হয়ে আছে, মনে হচ্ছে কখন পড়ে যাবে। তার উপর মাথায় আঘাতটা অতিরিক্ত ব্যথা। ওষুধ নিয়েও মনে হচ্ছে এক চুলও কমেনি। সে সময়ে আজমিরা এলেন। মেয়েকে দেখে বুকটা মুচড়ে উঠল। কাছে গিয়ে শরীরে উত্তাপ মেপে বলল, জ্বরটা ছুটে গেছে, দেখি মাথাটা। বলে মাথা চেক করলো, ফুলে আছে, সাথে রক্ত জমাট বেঁধে আছে। চল নিচে কিছু খেয়ে ওষুধ খাবি। হঠাৎ এমন জ্বর বাঁধালি কিসে, এটাই বুঝে আসছে না আমার। আর পড়লি কি করে রে তুই? আল্লাহ শুক্রিয়া, মাথাটা ফেটে যায়নি। কি অবস্থা হয়েছে দেখেছিস? পরে স্মৃতি না বললে তো জানতামই না। মায়ের কথা শুনে গতকালের কথা মনে পড়ে গেল। ভেতর থেকে বিষিয়ে উঠল মন। ওর শাস্তি তো ও পাবেই। ভাবনার মাঝে আজমিরা আবার তাড়া দিলেন। দুর্বল পায়ে মায়ের সাথে চলতে লাগলো। আজমিরা স্মৃতিদেরও ডেকে গেলেন। নিচে গিয়ে দেখলো সকলে ব্যস্ত পায়ে কাজ করছে। কাজ সারছে। সকলে উঠে পড়েছে। একে একে সকলকেই নজর এলো। শিশিরের দিকে নজর যেতেই চোখ মুখ কঠিন করে ঘুরিয়ে নিল। শিশির তাকিয়ে দেখলো সে কুয়াশার পাত্তা না দেওয়াটা সে নিজেও পাত্তা দিল না। বসার ঘরে থাকা সকলে একে একে তার শরীরের হালচাল জিজ্ঞেস করলো, মাথার অবস্থা জিজ্ঞেস করলো,
কাল স্মৃতি জানানোর পর ডক্টর এনে মাথা দেখিয়েছিল কুয়াশা। ডক্টর জানিয়েছে তেমন কোনো ক্ষতি হয়নি, তবুও একবার যেন সিটি স্ক্যান করে আসে, তাহলে নিশ্চিন্তে থাকা যাবে। এরপর আজমিরা খাবার এনে খাইয়ে দিয়ে গেল সোফায় বসে। দুপুর 4টা। ইয়াসমিনের পরিবারও আত্মীয় স্বজন চলে এসেছে তাদের বাড়ি থেকে। এসে সবার সাথে কথা টথা বলে খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন জিরিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর মেয়ে ও মেয়ের জামাই নিয়ে রওনা হবে। বিকেলে 5:30টার পর সকলে ইয়াসমিনদের নিয়ে যাবার জন্য বের হলো। ইয়াসমিনের সাথে অনি চলে যাবার জন্য তোড়জোড় বাঁধিয়েছে। আম্বিয়া অনেক করে বলেও আটকাতে পারছে না। অনি চলে গেলে এখানে একা অয়ন থাকতে পারবে না। অয়নও বলল আগামীকাল চলে যাবে, তবুও শুনছে না। সে যাবেই। অয়ন বিরক্ত হলো অনেক। আজকের দিনটা তার থাকার প্রয়োজন ছিল। কুয়াশাকে তো মনের কথা জানানোই হলো না, তবে সে আজকের সুযোগটাও হাতছাড়া করল না। সময় সুযোগ বুঝে অয়ন কুয়াশাকে ডেকে নিয়ে জানালো তার মনের অনুভূতি। তাড়াহুড়ো করে সে সাথে সাথেই উত্তর চাইল না, জানিয়ে গেল ফোনে যেন তার উত্তর জানায়। কুয়াশা অসুস্থ শরীর নিয়েও বেজায় বিরক্ত হলো অয়নের কাজে। সব ঠিকঠাক করে ইয়াসমিনদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে এলো। তাদের বের করে দিয়ে অনেক আত্মীয় স্বজনরাও চলে যেতে লাগলো। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে এলো। জাকিয়ার ভাইয়ের ছেলে মেয়েরা সহ ভাইরা সকলে চলে গেল। বোন আর তার স্বামীও যাবার জন্য তৈরি হলেন। জাকিয়া অনেক করে আজকের দিনটা থেকে যেতে বললেন, কিন্তু থাকতে নারাজ ওনারা। এদিকে সবটা শুনে নিহারের মুখটা শুকিয়ে গেল। শশী কোথায় তবে? আশেপাশে খুঁজলো, কোথাও শশী নেই। রাত হয়ে গেছে, তবুও শশীর বাবা মা থাকবেন না। যখন যাবার হবে তখন শশীকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও শশী নেই। শিশিরও কোথাও পেল না। কুয়াশা সহ সকলেই তো এখানে, তবে সে কোথায়? নিহারের দিকে তাকালেই নিহারও ইশারায় জানালো সে জানে না। রিজভী স্মৃতি এখনো যায়নি। স্মৃতিও জানালো অনেকক্ষণই দেখেছিল। কথাটি শুনে সকলের মনে ভয় ঢুকে গেল। নিহার দিশেহারা হয়ে উঠল। ঘরে ঘরে খুঁজেও পেল না কেউ। গেল কোথায় মেয়েটা? সকলের মুখে একটাই কথা, শশী কোথায়? সকলের খোঁজাখুঁজির পরেও যখন শশীকে কেউ পাচ্ছে না, তখন সকলের চিন্তায় পড়ে গেল। জলজান্ত একটা মেয়ে কোথায় গেল? কোনো বিপদ হলো না তো? হাজারো খারাপ চিন্তা মাথায় এসে বাড়ি খেতে লাগলো। শশীর মা বাবা চিন্তায় স্ট্রোক করার মতো হয়ে যাচ্ছে। মিহির বোনের জন্য দিশেহারা হয়ে উঠেছে। সে বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে জানতে চাইল তার সাথে চলে গেছে কিনা। মিহিরের বড় ভাই জানালো শশী তাদের সাথে যায়নি। বড় ভাই শুনে অস্থির হয়ে উঠল। তৎক্ষণাৎ আবার আসতে চাইলে তাদের বাবা মানা করে দিল। বিষয়টা তারা দেখবে বললেন। সকলের চিন্তার মাঝে নিহার চিন্তায় ডুবে গেছে। বুকে বাঁ পাশে চিনচিন করছে, ভারী হয়ে আসছে। মেয়েটা গেল কোথায়? এই কদিন এসে বুঝে গেছে ওই মেয়েটাকে তার ভবিষ্যতের জন্যই লাগবে। এখন তার নিখোঁজে সে মরিয়া হয়ে উঠেছে। শিশি সব লক্ষ্য করেছে। হঠাৎই কি মনে করে যেন নিহার সোফা থেকে উঠে এক দৌড়ে ছাদের দিকে গেল। সকলে দেখলেও পাত্তা দিল না, কারণ সকলে শশীকে নিয়ে চিন্তায় ব্যস্ত। কিন্তু শিশির বোধ হয়ে আজ করতে পারল। এটা তো তার মাথায় আসেনি ছাদেও তো থাকতে পারে, সেখানেও তো খোঁজা হয়নি। নিহার যান হাতে করে আল্লাহকে ডাকতে ডাকতে ছাদের সিঁড়ি অতিক্রম করছে। মন তার একটা কথায় আওড়াচ্ছে, আল্লাহ, শশী যেন ছাদে থাকে। বহু কষ্টে ছাদের সিঁড়িগুলো অতিক্রম করে দরজা খুলে ছাদে পা রাখলো। ঠিক তখনই একটা কান্নার আওয়াজ কানে এসে বাড়ি দিতে লাগলো। কান্নাটা অবশ্যই মেয়ের। কান্নার ধরন ফুপিয়ে কান্না, দম আটকে রাখার মতো কান্না। সেই কান্নার আওয়াজে ধরে নিহার এগিয়ে গেল। তার ভেতরও ভেঙে আসছে। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য পা যেন চলা বন্ধ করে দিতেই চাইছে। বহু কষ্টে ধীর পায়ে পানির ট্যাঙ্কের সাইডে গেল, কারণ কান্নাটা সেই সাইড থেকেই আসছে। গিয়ে দেখলো একটা মেয়ে মাথা হাঁটুর সাথে ঠেকিয়ে কেঁপে কেঁপে উঠে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে কান্না করছে বোঝা যাচ্ছে। অনেকক্ষণ কান্নার ফলে কাঁপছে। জ্যোৎস্নার আলো, ছাদের লাইটিংয়ের আলোয় নিহার স্পষ্ট দেখলো এটা আর কেউ না। এতক্ষণ যাকে সে আশা করছিল সেই কাঙ্ক্ষিত মেয়ে।
ট্যাঙ্কির পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিহারের বুকে মোচড় দিয়ে উঠল, বুকটা ভারী হয়ে এলো, তার ভেতরটাও জড়িয়ে এলো, জ্বলে যাচ্ছে। এইটুকু মেয়ের জন্য তারও আবেগে গা ভাসাতে ইচ্ছে করছে। মেয়েটা তার মাঝে যে আষ্টে পৃষ্ঠা জেগে বসেছে সেটা সে ভালোভাবেই বুঝতে পারল। ভালোবাসা কি এটা, নাকি এ বয়সেও তাকে আবেগে পাগল বানিয়ে দিল? এখনো কি আবেগে কিছু করার মতো বয়স তার আছে? একদম নেই, সব বাস্তবতা। আর যাই হোক, এই মেয়ে তার নারী নক্ষত্রে মিশে গেছে, সারা জীবনের জন্য একেই লাগবে। হ্যাঁ, ভালোবেসে ফেলেছে সে, আর কিছু ভাবতে পারল না। কোনো রকম ফোন প্যান্টের পকেট থেকে বের করে শিশিরকে ছোট্ট একটা মেসেজ করলো। ওদিকে ম্যানেজ কর। তারপর কোনো রকম ফোন আগের জায়গায় রেখে এক নিঃশ্বাসে গিয়ে শশীর সামনে বসে পড়ল হাঁটু মুড়িয়ে। শশী টের পায়নি এখনো যে তার সামনে কেউ বসেছে। নিহারের চোখ মুখের অবস্থা অসহায়, বিরস বদনে নির্লিপ্ত কণ্ঠে ডাকল, শশী। ডাক শুনে চমকে উঠল সে। কান্না থামিয়ে ধীরে মুখ তুলে সামনে নিহারকে দেখতে পেল। চোখ মুখ ফুলে গেছে, দেখলো তা নিহার। শশী মলিন চোখে চাইল, চারিদিকে একবার নজর দিল। রাত হয়ে গেছে, এতক্ষণ ধরে এখানে সে। পরনে মেয়েটার ভারী কাজ করা গাউন, কোমর পর্যন্ত ঘন কালো চুলগুলো পেছনে একটা বিনুনি করা, সামনে ছোট ছোট চুলগুলো ছড়িয়ে আছে, বড় বড় দুল জোড়া দৃশ্যমান। চোখের কাজল লেপটে গেছে, লিপস্টিক দেয়া ছিল, সেটা এখন কিঞ্চিত পরিমাণ আছে ঠোঁটে। সবই দেখলো নিহার। বলল, জান তো বেরি করে দিয়েছিলে। শশী অবুঝ নজরে চেয়ে রইল, চোখে মুখে এখনো পানি লেগে আছে, কান্নার দরুন নাক টানছে। নিহার প্রশ্ন করল, কখন এসেছো এখানে? সবার কি অবস্থা করেছো জানো? শশী চুপ। নিহার আবার প্রশ্ন করল, কাঁদছিলে কেন? শশী তবুও চুপ, মাথা তার নিচে ঝুঁকানো। নিহার আবার কঠিন স্বরে বলল, এখানে একা বসে কাঁদছিলে কেন? শশী এবার নড়ে উঠল, মাথা তুলে তাকালো নিহারের পানে, চোখে চোখ রাখলো। এই লোকটার জন্য তো কাঁদছিল সে, সে তাকে গ্রহণ করেনি। 2টা বছরের আবেগ সে পায়ে ঠেলে দিয়েছে, আর সে চলে যাবে মা বলেছে তাকে। কিন্তু মন তার চাইছে না যেতে, আরো কিছুদিন থাকতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে এই লোকটাকে। সে না মানুক, তার অনুভূতি আবেগ তো আর মিথ্যা না। তারপর হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় এলো, আচ্ছা সে কি এতটাই ছোট যার কারণে তাকে গ্রহণ করা যায় না? তাদের গ্রামে তো তার থেকেও অল্প বয়সের মেয়েদের বিয়ে দিয়ে দেয়। তবে এই সামনে থাকা লোকটা কেন তাকে গ্রহণ করলো না? নাকি সে দেখতে এতই বাজে? শশী বিরস বদনে উত্তর করল, বাড়ি চলে যাব, আম্মু বলেছে আজই চলে যাবে, আমাকে রাখবেন না। নিহার শশীর আধা কথার পুরোটা মানে বুঝে নিল সে বাড়ি না যেতে চাওয়ার কারণ এবং কান্নার আসার কারণ। মেয়েটার বাচ্চা মতে মনে মনে আনন্দ পেল। ছোট হলেও মন দিয়ে ভালোবাসতে জানে মেয়েটা, ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল। নিহার শশীর সামনে হাঁটু মুড়িয়ে বসা অবস্থাতেই কিছুটা ঝুঁকলো ওর দিকে, কণ্ঠ স্বাভাবিক রেখে চটপট ভঙ্গিতে ক্লাসে স্যারের নে প্রশ্ন করার মতো করে প্রশ্ন করল, বয়স কত তোমার? হ্যাঁ। ভরকানো কণ্ঠে শশী উল্টে প্রশ্ন করল। নিহার আবার বলল, বয়স কত তোমার? 16। ইচড়ে পাকা মেয়ে। বিড়বিড়ালো নিহার। ভাবটা এমন, সে বয়সে সংখ্যা শুনে অতিশয় বিরক্ত। শশী তা শুনে বলল, আমি ইচড়ে পাকা মেয়ে না, আমার বয়স কিছুদিন পর 17 পড়বে। হ্যাঁ, তুমি তো পাকা বুড়ি, ইচড়ে পাকা হবে কেন? শশী হতবাক মুখে চেয়ে রইল। পাকা বুড়ি সে? মাত্র 16 বছরের মেয়েকে পাকা বুড়ি বলছে? শশী নিহারের থেকে ডাগর চোখ জোড়া নামিয়ে নিচে তাকালো, মলিন মুখে প্রাণহীন কণ্ঠে বলল, মাত্র 16 বছর, আব্বু বলেছে 18 পূর্ণ হয়ে গেলে বিয়ে দেবে। শশী কথাটা কেন বলল জানে না, তবে মনে আসলো তাই বলে দিল। এত ভেবে বলেনি, সে তো জানে এই লোকটা তাকে পছন্দ করে না। নিহার কথাটা শুনে আশ্চর্য হবার ভান ধরে বিস্মিত ন্যায় কণ্ঠ করে কলির চুলকিয়ে মাথা নিচের দিকে দিয়ে বলল, এখনো 2 বছর অপেক্ষা করতে হবে তাহলে? এই মেয়ে মেরেই ছাড়বে।
কথাটা অবশ্য নিজের কাছেই বলেছে নিহার। শশীকে শোনানোর ইচ্ছে ছিল না, তবুও শশী শুনে নিল, কারণ শশী নিহারের অনেকটা কাছেই। শশী ভ্রু কুচকে তাকালো, বলল, কি বলছেন? কিসের অপেক্ষা করবেন? শশীর প্রশ্নে সে শশীর দিকে একদম ঝুঁকে এলো, মুখের সামনে মুখ, একে অপরের উষ্ণ নিঃশ্বাসে মুখে মুখে বাড়ি খাচ্ছে। শশীর ভয় পেয়ে গেল, ভুরকে গেল অনেকটা। কিছু বলতে যাবে, তখনই নিহার বলল, বিয়ে মানে কি বুঝো তুমি? কথাটা মাদকতা মেশানোর মনে হলো। শশীর বুক টিপ টিপ করছে। এই লোকটার প্রতি তার আবেগ কতখানি, এই লোকটা জানে কি তা? শশী সরল স্বীকারোক্তি। বুঝি। চোখে চোখ রেখে উত্তর দিল সে। উত্তর শুনে নিহার মনে মনে হাসলো একটু, চোখে মুখে একটু দুষ্টুমিও ধরা দিল। তা শশী ধরতে পারল না। এবার শশীর কানের কাছে মুখ নিয়ে বলল, ইচ্ছে বাঁকা মেয়ে, এত কিছু যখন বোঝো, আমার কথার মানেও নিশ্চয়ই বুঝবে। খেদে মোটা হও মেয়ে, এ শরীরে আমার পোষাবে না। তুলোর ন্যায় ওজন শরীরের, কোলে তুললে মোমের ন্যায় উনিয়ে পড়ো। শশী তা শুনে শিউরে তো উঠলই, সাথে হতভম্ব, হতবাক, বাকরুদ্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে শূন্যে তাকালো, কারণ নিহারের মুখ এখনো শশীর কানের কাছে। সে কি লজ্জা পাবে নাকি খুশি হবে? কোনটা করলে এখন সঠিক হবে তা বুঝে আসছে না তার। শরীর কাঁপছে, ভেতরে সব কাঁপছে। সে ছোট, তবে কি এতই ছোট যে এই সামান্য কথার মানে ধরতে পারবে না? আপডেট যুগ, সেখানে কিছুই অসম্ভব নয়। নিহার এবার মুখ সরিয়ে এনে শশীর দিকে তাকালো, কান্না ভেজা টাকর চোখগুলোতে নজরবন্দি করলো। শশী লজ্জা পেয়ে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তারপর কি হলো কে জানে, শব্দ করে কেঁদে দিল। মাথা নিচের দিকে, নজর শানের উপর, শব্দ করে ফুপিয়ে কেঁদে দিয়েছে। নিহার দেখলো তা, দেখেই যাচ্ছে। কোনো সান্ত্বনা বাণীও দিল না, দুহাত তুলে মুখ মুছিয়ে দিতে দিতে বলল, 2 বছর অপেক্ষা করাবে মেয়ে, তার শাস্তি তোলা রইল। আমাকে ওয়েটিং নাম্বারে রাখলে তো সুদে আসলে পুষিয়ে নেব, ইঁচড়ে পাকা মেয়ে। মিটমিটিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল, চোখ মুছিয়ে। এবার শশীর গোলগাল শ্যামবর্ণা মুখটা নিজের 2 হাতের আজলায় নিল, উপরে তুলল, বলল, পড়াশোনা মন দিয়ে করবে, এমন ওড়নচণ্ডী ভবঘুরে স্বভাব বন্ধ করবে। শান্ত হয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট দেখাবে আমাকে, নয়তো বিয়ে কিন্তু ক্যান্সেল করব বলে রাখলাম। শশী ফুপাতে ফুপাতে বলল, না, আমি পড়বো, ভালো রেজাল্টও করব, আর ঘুরে বেড়াবো না। হ্যাঁ, আর কোনো ড্রামা সিরিয়ালও দেখবে না, ওগুলো দেখে আমার উপর অ্যাপ্লাই করতে আসবে না, এমনকি অন্যের উপরও না। ওকে, মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে। নিহার হাসি অনেক কষ্টে আটকাচ্ছে। এই মেয়ে এখনো বাচ্চা, এটাকে মানুষ করতেই তো তার অর্ধেক বয়স পার হয়ে যাবে। মনে মনে ভেবে আফসোসের শ্বাস ফেললো একটা, তারপর বলল, আমি রোজ একবার করে ফোন করব, সব খবর কিন্তু নেব। কোনো এদিক ওদিক হলেই বিয়ে ক্যান্সেল। হবে না এদিক ওদিক, সব সময় মতো করব। নিহার মনে মনে অনেকটা হাসলো। কি রকম পাগল এই মেয়ে তার প্রতি, সব রকম শর্ত মানতে রাজি, তবুও তার তাকে চাই। নিজেকে সুখী সুখী লাগছে। এক জীবনে একটা মেয়ের এতটা ভালোবাসা পাওয়া কি চারটেখানি কথা? সে তো বহু সাধনার ফল। শশী এবার প্রশ্ন করলো, আমি সব করব, সব কথা মানব, মন দিয়ে পড়ব। শুধু আপনি আমাকে বেশি ভালোবাসবেন তো? আমার কিন্তু বেশি ভালোবাসা চাই, অল্প ভালোবাসায় পোষাবে না এই শশীর। বাসবো, অনেক বাসবো রে, তোর প্রতি পাগল হব। আবেগে উত্তর তার। শশী আনন্দে আটখানা হয়ে গেল, দাঁত বের করে হেসে দিল। নিহার তা দেখলো, মন দিয়ে দেখলো। চাঁদ বরণ মায়াবী মুখখানার চাঁদের আলোয় এক টুকরো হাসির ঝিলিক হৃদয়ের গহীনে গিয়ে লাগলো তার। প্রগাঢ় দৃষ্টিতে চেয়ে রইল। এই এক টুকরো ছোট্ট মেয়ে তার হৃদয় নাড়াতে সক্ষম হলো। তবে তুখোর নেশালো এই মেয়ে একদম আফিমের ন্যায়। কাছে থাকলেই নেশা ধরে যায়, অন্য নেশার প্রয়োজন পড়বে না। ভাবনার মাঝে শশী উৎফুল্ল মনে হেসে বলল, আমার খুব আনন্দ লাগছে, বিশ্বাস হচ্ছে না আপনি রাজি হয়ে গেছেন। কিরকম বাচ্চামো কথা! অন্য কোনো মেয়ে হলে লজ্জা এখানে নুয়ে থাকতো, আর এই মেয়ে আনন্দে নাচছে। সবার থেকে আলাদা মেয়েটা। নিহার হেসে শশীর নাকে নাক ঘষে দিয়ে বলল,
করো তবে আনন্দ। থেমে আবার বলল, তবে এখন ওঠো, নিচে যেতে হবে। সকলকে তো হার্ট অ্যাটাকই করিয়ে দিয়েছিলে। খুঁজতে খুঁজতে হয়রান সব। আর এই বান্দা কিনা ছাদে এসে বিরহে নাকের পানি চোখের পানি এক করছিল। ঢঙের বিরহ দেখলে আর বাঁচি না। চলেন এখন, ওঠেন। বলে শশীর হাত ধরে উঠতে নিল, কিন্তু শশী শক্ত হয়ে বসে। নিহার পেছন ঘুরে ভ্রু কুচকে তাকালো। শশী বলল, একটা আবদার করব, কি? আমাকে জড়িয়ে ধরবেন একটু? নিহারের আরো ভ্রু কুচকে গেল। একটু আগেই এই মেয়েকে বলা হলো কোনো ড্রামা সিরিয়াল তার উপর অ্যাপ্লাই না করতে, আর দেখো এই মেয়ে এখন শুরু হয়ে গেছে। শশী আবার বলল, অল্প করে ধরলেই হবে, বেশি ধরতে হবে না। এমন আবদার করব না, ড্রামা সিরিয়ালও অ্যাপ্লাই করব না, চলেই তো যাব। শেষ কথাটা মন খারাপ করে নিচে তাকিয়ে বলল। নিহারের তা শুনে কেন জানি বুকের মধ্যে ভারী হয়ে শূন্য হয়ে যেতে লাগলো। এই এক সপ্তাহে এই মেয়েটার অভ্যাস হয়ে উঠল নাকি? নিহার আর কিছু ভাবল না, শশীকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, শক্ত করে জড়িয়ে ধরল। কিছু কিছু সময় অন্যের সাথে আবেগে গা ভাসালে খুব বেশি ক্ষতি হয় না, একটু একটু প্রশ্রয় দেওয়াটাই যায়। একটু আবেগে ভাসলে ক্ষতি কি? শশী আবেগের প্রশ্রয় দিতে গিয়ে সে নিজেও আবেগে হয়ে উঠল। সত্যি অভ্যাস হয়ে গেছে এই মেয়ে। খারাপ লাগছে, মেয়েটাকে কাল থেকে দেখতে পাবে না। রিনরিন কণ্ঠ, হাসি খুশি মুখ আর শোনা হবে না, দেখা হবে না। কেন যে মেয়েটা এত ছোট হলো? জড়িয়ে থাকা অবস্থায় শশী কান্না ভেজা কণ্ঠে বলল, আব্বুকে বলেন না আমি আর যাব না, আমার যেতে ইচ্ছে করছে না আজ। আপনার সাথে থেকে আমার মন ভরেনি। নিহার তা শুনে ভাবল, সকলে তো কত করে বলল, শুনলেন না ওনারা। ভেবে একটা সিদ্ধান্ত নিল। এরপর জড়িয়ে রেখে শশীর কানের পিঠে চুলের উপরে ঠোঁট ছুঁয়ে আলতো করে একটা চুমু দিল। শশী বুঝেনি সেটা, দিয়ে শশীকে ছেড়ে বলল, চলো। শশী আর কথা না বাড়িয়ে নিহারের ধরে রাখা হাতটা আরো শক্ত করে ধরে হাঁটা ধরল নিজের উদ্দেশ্যে। নিচে সকলে শান্ত করেছে শিশির, বলেছে শশী একটু পরে আসবে। এই আসবেটা আর আসছে আসছে হচ্ছে না। তারা বসার ঘরে বসে অপেক্ষা করছে, সকলে উপস্থিত সেখানে। এর মাঝে শিশির মাকে ডেকে নিয়ে আলাদা একটা ঘরে গিয়েছে। এখানে কি হচ্ছে কেউ বুঝছে না, কুয়াশা শিশির ছাড়া তো কেউ জানেও না। এর মাঝে উপর থেকে নিহারের হাত ধরে শশী নেমে এলো ধীর পায়ে। শশীর মুখের অবস্থা বেহাল, চারিদিকে লাইটের আলোয় তা স্পষ্ট সকলের নজরে এলো। তার থেকে বেশি নজরে বিঁধল নিহারের ধরে রাখা শশীর হাত। শিশির, কুয়াশা, জাকিয়ার বাদে সকলে ভ্রুকুঞ্চিত করে গেল। সকলে একবার নিহারের ধরে রাখা শশীর হাতের দিকে তাকাচ্ছে, তো একবার তাদের মুখের দিকে। সকলে মনে কিছু প্রশ্ন উকি দিচ্ছে। আসল কাহিনী কথা তো কেউই জানে না। এরা এমন হাত ধরে কেন? এমন একটা ছেলে, এমন একটা মেয়ের হাত ধরে রাখা অনেক কিছুই বোঝায়, আবার কিছুই বোঝায় না। আসলে সবটা নিজেদের ধারণার উপর ডিপেন্ড করে। কথাই আছে না, ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই না। তেমনি কেউ সঠিক কিছু না জেনে আকাশ পাতাল ভেবে কিছু ধরতেও পারছে না। নিহার শশীর হাত ধরে আরো 2 কদম এগিয়ে এলো। শশীর কারো দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তার যেমন ভয় করছে তেমন লজ্জাও লাগছে। নিহার সকলে একবার করে দেখে নিল। তার ভাবভঙ্গি একদম সোজা সাপটা। শিশিরের দিকে তাকাতেই সে আশ্বাস দিল চোখের ইশারায়। কুয়াশার সোফায় বসে মিটিমিটি হাসছে। আরো একটা বিয়ে তবে খেতে চলল। নিহার আপন মনে কথা সাজিয়ে বলল, খালু, খালামণি, আপনাদের মেয়েকে আমাদের বাড়িতে আমার বউ রূপে আনতে চাই। এইটুকু বলে থামলো একটু। সকলের দিকে নজর দিয়ে সকলের ভাবভঙ্গি দেখলো। নিহারের কথায় সেখানে ছোটখাটো একটা বাজ পড়ল। শশীর মা বাবা তো হতবুদ্ধি হয়ে গেছে। সকলে বিস্ময়ে কিং কর্তব্য বিমোর, হা করে শুধু তাদের দুজনকে দেখছে। এটা কি করে সম্ভব? জাকির মালিথা, জাহিদ মালিথা, আম্বিয়া ছেলের কথা শুনে হতভম্ব হয়ে গেল। শান্ত শিষ্ট ছেলে গুরুজনদের সামনে একই বলে। তুষারও একই কথা ভাবছে। নিহার আবার বলল, জানি আপনাদের মেয়ে এখনো ছোট, আমারও পড়াশোনা শেষ হয়নি। তবে আমার পড়াশোনা শেষ করতে করতে শশীর বিয়ের বয়স হয়ে যাবে, তখন তো আর সমস্যা হবে না। আমি অপেক্ষা করব ততদিন, কিন্তু আপনাদের মেয়েকেই বিয়ে করব।
নিহারের কথা শুনে বাকিরা বারবার ধাক্কা খাচ্ছে। শিশির এবার বলল, খালু, আমার ভাই লাখে একটা। শশী আমার আপন বোনের থেকে কম না। আমি আমার বোনের দায়িত্ব তো নিতেই পারি, তাই না? বোনের প্রতি সেই দায়িত্ব থেকে বলছে আমার বোনকে আমার বন্ধুতুল্য ভাইয়ের সাথে বিয়ে দিতে চাই। আমার বোনের ইচ্ছে পূরণ করতে চাই আমি। শিশিরের কথায় শশী সহ বাকিরা আবার বজ্রহত হলো। বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল। শশী ভাবল ভাইয়া এসব জানে। মাথা তুলে নিহারের পানে তাকালো। নিহার সকলের দিকে তাকিয়ে তুষার বলল, শিশির তুই? হ্যাঁ ভাইয়া, আমি আগে থেকে জানি। আর শশী নিহার ভাইকে পছন্দ করে, নিহার ভাইও শশীকে পছন্দ করে। শশী অনেক লজ্জা পেল, মিইয়ে গেল লজ্জায়। গুরুজনদের সামনে এমন কথার তো লজ্জা লাগবেই, তবে হারলে চলবে না। তাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এই লোকের হাত ধরে, নয়তো তাকে পাওয়া হবে না। কুয়াশা বলে উঠল, আমিও জানি সব। শশী আবার অবাক হলো। এবার জাকিয়া বললেন, জিনিয়া, তুই আমার বোন, শশী তোর মেয়ে। তোর মেয়ে মানে আমারও মেয়ে। আমার নিজের কোনো মেয়ে নেই কুয়াশা, শশী এরাই আমার আপন। আমি আজ সব শিশিরের থেকেই শুনলাম। শিশির আমাকে বলেছে সব। নিহার আমার পেটের ছেলে না হোক, এই বাড়ির প্রতিটা ছেলেই আমার। আমি সর্বপ্রথম এই বাড়িতে পা রেখেছি, নিজ হাতে সংসার গড়েছি, গুছিয়েছি। আমার সংসার আমি বেঁধে রেখেছি। আজ পর্যন্ত এই বাড়ির বড় বউ হিসেবে কারো থেকে অসম্মান পাইনি। আমার দুই যা আমাকে খুব মানে, সেই জোরে অধিকারে আমি আমার ছেলের জন্য তোর মেয়েকে চাচ্ছি। আমার এক একটা ছেলে সোনার টুকরো, লাখে একটা। সুখে থাকবে তোর মেয়ে, আমার আদরে রাখবো। ওরা একে অপরকে পছন্দ করেছে যখন, তখন আমরা গুরুজনেরা মিলে ওদের সম্পর্কের একটা নাম দিয়ে দিতেই পারি। পছন্দ তো একটা ছেলে একটা মেয়েকে করতেই পারে, এতে দোষে কিছু নেই। আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই। আশা করছি আমার অধিকার বোধে আমার বাড়ির কেউই হস্তক্ষেপ করবে না, কারণ আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি এবং এই প্রস্তাব রাখছি। আর তোরাও আমার প্রস্তাবকে সম্মান জানাবি। তোর বড় বোন আমি। এখন কথা হতে পারে পছন্দ অপছন্দের। যদি সেটা হয় তবে আমি বলবো, না শশী দেখতে শুনতে খারাপ, আর না আমার দেবরের ছেলে খারাপ, যোগ্যতাতেও কম নয়। তার ইচ্ছে নৌবাহিনীতে যোগ দেবার, সেটা না হলেও অন্য কিছু ওর জন্য অপেক্ষা করবে। আর সব থেকে বড় কথা, ওরা নিজেরা নিজেদের পছন্দ করেছে। এখানে আমরা গুরুজনেরা তাদের পছন্দের হস্তক্ষেপ করতে পারি না। এটা আপডেট যুগ। এই যুগের ছেলে মেয়েদের নিজের পছন্দ থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের সেটা বুঝে সম্মান করা উচিত। যাই হোক, আরও একটা সমস্যা যদি তোমরা বলো যে শশী ছোট, তবে সেটার কথা আগেই নিহার বলে দিয়েছে। এরপরেও আর কোনো সমস্যা থাকতে পারে বলে আমার তো মনে হয় না। সকলে অবাক নয়নে চেয়ে জাকিয়ার কথা শুনছিল। শিশির, কুয়াশা, তুষার, নিহার বৃষ্টিমুগ্ধ নয়নে মাকে দেখছিল। জাকিয়া আবার ঘুরে জাকির মালিথার দিকে তাকিয়ে বলল, আমি ভুল বলেছি কিছু? জাকির মালিথা মুচকি হেসে বললেন, একদম না। স্বস্তির নিঃশ্বাস নিলেন। এরপর জাহিদ মালিথা ও আম্বিয়ার দিকে তাকিয়ে বললেন, জাহিদ ভাই, আম্বিয়া, তোমাদের আপত্তি আছে আমার বোনের মেয়ে নিতে? জাহিদ মালিথা আম্বিয়ার দিকে তাকালেন। মা হিসেবে তার মতামতও জানার প্রয়োজন আছে। তাছাড়া তার আপত্তি নেই। ভাই ভাবির মতো দিয়ে দিয়েছে, সেখানে তিনি আর কি বলবে। আম্বিয়া কিছুক্ষণ ভাবলেন, তারপর ছেলের দিকে তাকালেন। ছেলের মুখে মায়ের প্রতি ভরসার নজর, ছেলে তার উপর ভরসা করছে। এরপর শশীর দিকে তাকালেন। মেয়েটা এখনো বাচ্চা, চঞ্চল, হাসি খুশি, বাচ্চা সুলভ একটা মেয়ে দেখে আসছে এত বছর, দনখানি চাঁদের মতো। এই মেয়েকে তো অপছন্দ করার মতো কিচ্ছু নেই, ছেলের পছন্দ। এছাড়া তিনি একজন শিক্ষিত মা হয়ে বাধা দিতে পারেন না এসবে। সবকিছু ভেবে চিনতে ছেলের সুখের কথা ভেবে তিনি মুচকি এসে শশীর কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বললেন, বুবু, আমাদেরও আপত্তি নেই। আমার ছেলে যেখানে সুখী হবে, বাবা মা হিসেবে সেই সুখ গুছিয়ে দেবার দায়িত্ব আমাদের। বাড়ির আর কারুরই তবে আপত্তি করার মতো নেই। নিহার শুধু চেয়েই দেখছে। তাদের পরিবার ভালো, বুঝদার, সব থেকে ভালো। তবে এতটা বুঝদার তা জানা ছিল না। কৃতজ্ঞতার নজরে তাকালো প্রতিটা সদস্যের দিকে। শিশিরকে এখনই বুকে জড়িয়ে ধরতে পারলে শান্তি পেত। তবে আগে হবু শ্বশুর শাশুড়ির লোক কি বলে জেনে নেওয়া যাক। জাকির এবার বোন ও বোনের স্বামীকে বললেন, এবার তোমাদের মতামত দাও, আপত্তি আছে কি? তারাও অনেকক্ষণ ভাবলেন।
সময়ও নিলেন দুজনের মধ্যে আলাপচারিতা করার জন্য। অন্য ঘর থেকে শশীর মা বাবা আলাপ করে এলেন। নিহার আর শশীর হাত পা ঠান্ডা হয়ে আসছে। দুজন এখনো হাত ধরা, তাই বুঝতে পারল। শশীর বাবা এসে বলল, ছেলেকে অপছন্দ করার কোনো কারণ নেই, তবে মেয়ে আমার একমাত্র, তার উপর ছোট, তাই আমরা চাই সময় নিয়ে বিয়ে দেবার। গ্রামে সকলেই শশীর থেকে ছোট মেয়েদের বিয়ে করিয়ে দেয়, সেগুলো থেকে আমি দূরে থাকতে চাই। আমার মেয়েকে পড়ানোর ইচ্ছে, তবে ও ছোট এখনো, এখনই বিয়ে দেব না। আমাদের এই সম্পর্কে আপত্তি নেই। জাকির মালিথা বললেন, হানিফ, তোমরা চাইলে আমরা সকলে সিদ্ধান্ত নিয়ে ওদের আংটি বদল করিয়ে রাখতে পারি, তাহলে সম্পর্কের একটা নাম হবে। এমন নামহীন সম্পর্ক ওরা চালিয়ে যাক, আমরা কেউ চাইব না। সকলেই সম্মতি দিল। এটাই শশীর বাবা বললেন, তবে তাই হোক, আপনারা সময় সুযোগ করে আসেন আমাদের ওখানে, আমাদের আপত্তি নেই। এই কথায় আনন্দ আর ধরে না শিশিরের, পারলে এখনই নাচত। এর উত্তেজনা টের পেল নিহার, চেপে ধরল আর একটু হাত। স্বস্তির শ্বাস ফেললো শশীর দিকে তাকিয়ে। শশীও তাকালো, আস্তে করে বলল, খুশি? অনেক। নিহার মুচকি হাসলো শুনে, আওড়ালো, ইটের পাকা মেয়ে। শিশির ভাইয়ের দিকে তাকিয়ে অমায়িক হাসলো। বৃষ্টি খালা শাশুড়ির মেয়েকে যা হিসেবে পাবে ভেবে অনেক খুশি হলো। কুয়াশা খুশি হয়ে দাঁত বের করে হাসলো। দুর্বল পায়ে উঠে আসতে গেলে শশীর কাছে, কিন্তু উঠতেই মাথা চক্কর দিয়ে তৎক্ষণাৎ পড়ে যেতে নিল। কিন্তু সোফার পাশে শিশির দাঁড়ানো ছিল। শিশির আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তুষারও দেখে ছুটে আসতে নিয়েছিল, কিছুটা দূর থেকে আর এগোয়নি। শিশির জড়িয়ে ধরাতেই কুয়াশা বিরক্ত হলো। ওর বুকের উপর গরম দুর্বল হাত দিয়ে ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু শিশির সরল না। টের পেল আবার জ্বর ফিরে এসেছে। মেয়েটার মুখ শুকিয়ে আছে, খুবই খারাপ লাগছে সেই মুখের দিকে তাকিয়ে। শিশির ওর ধাক্কানো পাত্তা না দিয়ে বিস্মিত কণ্ঠে বলল, জ্বর তো আবার ফিরেছে শরীরে। কেটে গেছে সপ্তাহখানেক। সপ্তাহের মাঝে কুয়াশা অনেকটাই সুস্থ এখন। সেদিন জ্বর আসাতে তাকে পরের দিন ক্লিনিকে ভর্তি করা হয়। বড় ডক্টর দেখিয়ে মাথা চেক আপ করানো হয়। বড় ডক্টরও জানিয়েছেন খুব বেশি ক্ষতি হয়নি, তবে রক্ত জমাট বাঁধার সমস্যা হবে এবং সিটি স্ক্যান করার নির্দেশ দিয়েছেন। এই ও বলেছিল ও আঘাতটার মাঝে মাঝে মাথায় যন্ত্রণা সৃষ্টি করতে পারে। যতদিন ব্যথা থাকবে আরও করবে। এরপর নানান ঔষধ লিখেছিলেন। সেখানে 3 দিন অ্যাডমিট ছিল সে। সব রকম সেবা করেছিল মেয়েকে আজমিরা। শিশির সবটা শুনে এই প্রথম অনুশোচনায় ভুগেছে, কারণ তারা চুলোচুরি করলেও এত বড় ক্ষতি আজ অবধি কারো হয়নি। 3 দিনের দিন সুস্থ হলে কুয়াশাকে বাড়িতে আনা হয়। এরপর সকল চিকিৎসা সেবা বাড়ির লোকেরাই করেছে। মাথা ব্যথাও অনেকটা কম এখন। এই কদিনই মেয়েটার মুখ শুকিয়ে মুড়ি হয়ে গেছে, শরীরও অনেকটা ভেঙে গেছে। সোফায় বসে আছে সে, বাড়ির বড়রাও আছে। সকালে চা কফি খাচ্ছে। কুয়াশার ঘুম সকালে ভেঙে গেছে বলে বসে আছে। এই সপ্তাহখানেক কুয়াশা অসুস্থ ছিল, তাই শিশিরও কুয়াশার সাথে লাগতে আসেনি, যার জন্য বাড়িটা একদম শান্তশিষ্ট হয়ে আছে। বিষয়টা এই বাড়ির জন্য একটু অস্বাভাবিক বটে, কারণ বুনোওয়ালার বাঘা তেঁতুলের চুলোচুলি ছাড়া বাড়িটা নিরামিষ লাগে। ভাবটা এমন, নুন ছাড়া পান্তা ভাত। 3 দিন পর রিলিজ হয়ে এসে বেশ অসুস্থ থাকায় মন মানসিকতা খারাপ, তাই কোনো বিষয় নিয়ে উচ্চবাচ্য করেনি কুয়াশা। মুখ বুজে আছে মেয়েটা। শিশিরকেও তেমন কাছে পায়নি, সে পড়াশুনো নিয়ে ব্যস্ত। কোথায় নাকি কোনো লয়ারের সাথে ইনভেস্টিগেশনে যেতে হয়, এই জন্য দুজন বেশ দূরে দূরে, যার ফলে ঝগড়াঝাটিও মিস করছে। তবে বলা যায় না কখন আবার এরা আদিম রূপে আদিম নিয়মে ফিরে আসবে। সেদিন শশীকে নিয়ে ওই রাতে চলে গিয়েছিলেন শশীর বাবা মা। হাজার থাকতে বলেও থাকেনি, কারণ হাফিজ সাহেবের অফিস ছিল সকালে, জানিয়েছিলেন। শশী যাবার ইচ্ছে ছিল না। কান্না ভেজা চোখে বিদায় নিয়েছিল মেয়েটা। নিহারও চেয়েছিল রাতটা রাখার জন্য, কিন্তু বড়দের সামনে কিছু বলতেও পারিনি, আবার কিছু করতেও পারিনি।
খাবার টেবিলে পুরুষগুলো খাচ্ছে, কুয়াশাও খাচ্ছে বসে। এই সপ্তাহখানেক বৃষ্টি ইয়াসমিন শাশুড়িদের সাথে খায়। শিশির খেতে খেতে চোখ বুলিয়ে কুয়াশার শরীরের হালচাল দেখছে। তার আবার সকলের সামনে এই গোবর ঠাসা শরীরের খোঁজ নিতে ইগোতে বাঁধে। খোঁজ নিতে হলে নিহারের থেকে নেয়, নয়তো হিমেলের থেকে নেয়। কুয়াশা অসুস্থ থাকায় কলেজে যায় না। স্মৃতি এসে 2 দিন করে দেখে গেছে। রনি কুয়াশার কথা স্মৃতির থেকে অনেক কুয়াশাকে অনেকভাবে দেখতে আসতে চেয়েছিল, কিন্তু স্মৃতি তাকে আসতে দেয়নি। কুয়াশার বাড়ির বিষয়ে বলেছে তাকে। নিহার চুপচাপ খাচ্ছে, মনটা তার বেজার। কুয়াশা শিশির তা লক্ষ্য করল, বুঝল সকালে শশীর সাথে কথা হয়নি, যার জন্য এমন বাংলার পাঁচের মতো করে রেখেছে বদনখানি। সে নিয়ম করে শশীর সাথে 2 বেলা কথা বলে। শশীকে বলেছিল রোজ একবার করে কল দিয়ে কথা বলবে, কিন্তু সে নিজেই কথা না বলে থাকতে পারে না। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে শশীর সাথে বিছানা থেকেই কথা বলা শেষ করে বিছানা ছাড়বে। এরপর রাত 11টার পর কথা বলে। রাত 11টা অবধি শশী পড়ে। নিহার কল দিয়ে তার পড়াশোনার খোঁজসহ নানান কথা বলতে বলতে ঘুম এসে যায়। এটা যেন এই সপ্তাহখানেকের অভ্যাস হয়ে গেছে। আজ কথা হয়নি মেয়েটার সাথে, কারণ শশীর কাছে ফোন ছিল না। শশী এখনও নিজের ফোন কেনা হয়নি, সে মায়ের ফোন ব্যবহার করে। এটা নিহার 2 দিন আগে জেনেছে। জেনে একটা ফোন কিনে দেবার সিদ্ধান্তও নিয়েছে। তবে জলদিও কেনা হবে না, সময় লাগবে। দিতে হলে তো আর যে সে ফোন দেয়া যায় না, ভালো কিছুই দিতে হবে। আর বাপের কাছেও টাকা চেয়ে হবু বউকে ফোন দিতে পারে না সে। এই ভেবে একটু লেট করেই দেবে। কুয়াশা মিটমিট করে হাসছে আর খাচ্ছে। বৃষ্টি ইয়াসমিন দেখে ভ্রু কুচকালো। ইশারে জিজ্ঞেস করলো হাসছে কেন। সেও ইশারায় নিহারকে দেখালো। দুজনেই নিহারের দিকে তাকিয়ে বুঝলো কারণটা। ওরাও মিটিমিটিয়ে হাসলো। ভাবলো হায় রে, দেবরজিটার কি অবস্থা হয়েছে। একটা বাচ্চা মেয়ের পাল্লায় পড়ে প্রেমে পড়ে সে নিজেও শশীর মতো বাচ্চা হয়ে গেছে। এরই বলে প্রণয়ের জ্বালা। আসলে পিরিতি সত্যি কাঁঠালের আঠা, যা লেগে গেছে নিহারের শরীরে সেটা আর সহজে ছাড়বে না। শিশির কুয়াশার হাসি দেখল। আজ মেয়েটাকে উৎফুল্ল লাগছে ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সকলে খেয়ে দিয়ে উঠে পড়ল। শিশির এক প্রকার দৌড়ানোর মতো করে বের হলো। ফোন কল আসছে বারবার তার। ক্যাম্পাসের রিজবি শিশির অতিরিক্ত ভাবনায় ব্যস্ত। একটু পরে বের হবে তারা। টপ 10 জন দুজন দুজন করে ইনভেস্টিগেশনের সুযোগ পেয়েছে। সর্বপ্রথম পেয়েছে শিশির, রিজবি। এরপর বাকিদের যখন সময় হবে তখন তারা যাবে। আজ 2 দিন যাবৎ একটা কেসের ইনভেস্টিগেটর হিসেবে আছে সরকারির হিসেবে কুষ্টিয়ার নাম করা অ্যাডভোকেট মনিরুজ্জামানের কাল্পনিক সাথে, যিনি কখনো কেসে হারেন না। তুখোর বুদ্ধিমত্তা দ্বারা তিনি সকল কেসে জয়ী হন। তবে এই কেসটা অতিশয় জটিল মনে করেছেন তিনি। সব কিছু কেমন এলোমেলো। তার ক্লায়েন্টের বিরুদ্ধে সব প্রমাণ, তাকে বাঁচানোর জন্য কোনো প্রমাণই তিনি পাচ্ছেন না। শিশির রিজবিও হাল ছাড়া পাত্র না। তারা দুজনেই ওনাকে আশ্বাস দিয়েছে জয় সত্যরই হবে, কোনো মিথ্যার হবে না। শিশিরদের এমন আত্মবিশ্বাস দেখে অ্যাডভোকেট মনিরুজ্জামান মনোবল ভাঙেনি। অতি অবাক হচ্ছেন যে এই 2 জন যুবক তার শক্তি হিসেবে কাজ করছে। এমনকি তাদের আশ্বাস দেয়াতেও তিনিও মনোবল পাচ্ছেন। সবথেকে বড় কথা, শিশির এই প্রথম, তবুও প্রতিটা পয়েন্ট সে তুখোর বুদ্ধিমত্তার সাথে ধরেছে এবং সেগুলো অতিক্রম করছে। প্রমাণ সে জোগাড় করেই ছাড়বে, ভাবটা এমন। অ্যাডভোকেট মনিরুজ্জামান শিশিরের প্রতি অতিশয় সন্তুষ্ট। তার ঈগল চোখ দিয়ে তিনি বুঝে গেছেন এরাই দেশের ভবিষ্যৎ। শিশিরদের তদন্তের আজ সপ্তাহ পার হয়ে গেছে। আদালত থেকে আর একবার সুযোগ নিয়েছে, তারিখ 19শে জুলাই। সেদিনই কেস ক্লোজ করবে আদালত, কিন্তু তারা কোনো প্রমাণ পায়নি। আর মাত্র 4 দিন সময় আছে। মাথা পুরো এলোমেলো সবার।
তাদের ভাবনা কেসটা যতটা জটিল করে তাদের দেখানো হচ্ছে ততটা কি জটিল, নাকি সামনের উপর প্রমাণ থেকেও তাদের চোখে পড়ছে না? আরও দুদিন পর অ্যাডভোকেট মনিরুজ্জামান সহ শিশির রিজভী প্রমাণের আশায় রাত 11টার দিকে ভিকটিমের বাড়ির আশেপাশে এসেছে। প্রয়োজনে এখানে আজ সারা রাত কাটাবে, তবুও প্রমাণ চায়। 1 ঘন্টা যাবৎ তারা ঘোরাঘুরি করে হঠাৎ শিশিরের চোখে কিছু একটা পড়ল। সেদিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। কিছু মিনিট যাবৎ এক পলকে চোখের পলক ফেলল না। চোখের পলক ফেলল না। জহুরি নজরে তাকিয়ে দেখল, শুধু দেখল, এগিয়ে গেল না, কোথাও বলল না, এমনকি কাউকে বলতেও দিল না। এরপর কিছুক্ষণে সে বাঁকা হাসি দিল। অ্যাডভোকেট মনিরুজ্জামান তা খেয়াল করলেন, জিজ্ঞেস করলেন। শিশির শুধু বলল, স্যার, কাল সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন, জিত সত্যিরই হবে। পরশুদিন আমরা সঠিক বিচার পেতে চলেছি। অবশেষে আজ সেই 19শে জুলাই মামলা খালাস হয়েছে। আদালত সঠিক বিচার করেছেন। ভিকটিমের খুনিরা সঠিক শাস্তি পেয়েছে। সব প্রমাণ শিশিরা আদালতে হাজির করেছে। অ্যাডভোকেট মনিরুজ্জামান সহ রিজভী নিজেও অবাক। সামান্য সূত্র ধরে পুরো প্রমাণ জোগাড় করে ফেলেছিল শিশির, যেখানে আশার আলো কিঞ্চিত পরিমাণও ছিল না। মনিরুজ্জামান ধরেই নিয়েছিলেন এবার কেস তিনি হারবেন। একটা সহজ কেসে হারলে তিনি খুবই অপমানিত হতেন, কারণ সহজ কেসটাকে খুনিরা জটিল করে দেখিয়েছিলেন। সকল প্রমাণ লাপাত্তা করেছিল। কোর্ট থেকে বেরিয়ে অ্যাডভোকেট মনিরুজ্জামান শিশির এবং রিজভীকে জড়িয়ে ধরলেন। একে অপরকে কংগ্রেচুলেশন জানালেন। অ্যাডভোকেট মনিরুজ্জামান শিশিরের কাছ চাপড়ে বলল, থ্যাঙ্কস ডিয়ার, আই এম প্রাউড অফ ইউ মাই সান, অল ক্রেডিট অনলি ফর ইউ। তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না। এই প্রথম বোধহয় কোনো কেস হারতাম আমি। তুখোর বুদ্ধিমান ছেলে তুমি। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। বলে তিনি থামলেন। শিশির বলল, থ্যাংক ইউ স্যার, আই হ্যাভ বিন এবল টু ডু মাই ডিউটি উইথ ইউ। আই এম হ্যাপি অ্যাবাউট ইট। ইটস মাই প্লেজার। থেমে আবার বলল, এই সব কিছু আপনার সৎ সাহসিকতা। আমরা শুধু পাশে থেকেছি। আপনি আমাদের আইডল। আপনাকে আমরা অনেক আগে থেকে আইডল মানি। আপনার বুদ্ধিমত্তায়, সততায় সব কিছুই তুখোর। ডিপার্টমেন্টে আপনার নাম শুনে আমি খুশি হয়েছিলাম। আপনার সাথে কাজ করতে পেরে আমি এবং আমরা আনন্দিত। দোয়া করবেন যেন আপনার মতো সততাকে আদর্শ মেনে এগিয়ে যেতে পারি। মনিরুজ্জামান অমায়িক হাসলেন। লোকটা অমায়িক, 40 ঊর্ধ্বের বয়স, তবুও যেন দেখতে একদম যুবক লাগে। তুখোর বুদ্ধিমান ব্যক্তি অ্যাডভোকেট মনিরুজ্জামান সততাকে আদর্শ করে মনে করেন। ওনার নাম আইন বিভাগের কোনায় কোনায়। তিনি হেসে বললেন, আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে অনেক বড় হবে তোমরা। তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের আত্মবিশ্বাসে আমি গর্ববোধ করছি। এমন ব্যক্তিত্বের যুবক তোমরা। ভবিষ্যৎ উজ্জ্বল করবে, দেশ সান্ত্বনা পাবে। ভবিষ্যতে আমাদের থেকেও বড় হবে তোমরা। এই দোয়া রইল। বেস্ট অফ লাক। তিনি মুচকি হেসে হেসে কথাগুলো বললেন। থামতেই শিশির মুচকি হাসল। রিজভিও হেসে দুজনে একসাথে বলল, থ্যাংক ইউ স্যার। শিশির মুচকি হেসে বলল, থ্যাংক ইউ স্যার। আমরা ইন্টারনেট যেন আপনার সাথে করার সুযোগ পাই, সে চেষ্টা করব। অ্যাডভোকেট মনিরুজ্জামান এবার শব্দ করে হেসে দিলেন। আবার শিশিরের কাজ চাপড়ে বলে, বেস্ট অফ লাক। আমার থেকে ভালো কাউকে পাবে। ঢাকা থেকে করার সুযোগ নেবে। ইনশাল্লাহ বড় কিছুর অপেক্ষা তোমাদের জন্য। তা তোমরা ভিসিএস দেবে নাকি? এবার ভিসিএস দেবে? শিশির উত্তর করল, আগে বিসিএস দেব। আল্লাহর কৃপায় সাফল্যের দ্বারা পৌঁছাতে পারলে সুযোগ সুবিধা এবং সময় বুঝে বিসিএস দেব। বাহ, দারুণ পরিকল্পনা। ইনশাল্লাহ সাফল্য তোমাদের মতো উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে। সাফল্য তোমরাই পাবে। দোয়া রইল। বেস্ট অফ লাক মাই সান। শিশির রিজভির প্রত্যুত্তরে হাসল শুধু। তিনি বললেন,
তোমাদের সাথে পরিচিত হয়ে কাজ করে অনেক আনন্দ পেলাম। চলো কোথাও বসা যাক, একটু সময় কাটানো হবে। শিশির রিজভী আর মানা করতে পারল না, তারাও সম্মতি দিল। সেখানে থেকে বেরিয়ে রেস্টুরেন্টের দিকে গেল। বিজেএম ক্যাডার, জজ বা ম্যাজিস্ট্রেট। বিজেএস পরীক্ষার বিসিএস এর মতোই বর্তমানে জজ বা ম্যাজিস্ট্রেট নিয়োগ হয় বিজেএস বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে। এই পদে নিয়োগ লাভের সুযোগ শুধুই আইনের গ্রাজুয়েটদের জন্য সংরক্ষিত। একমাত্র আইন পড়লেই বিসিএস ও বিজেএস দুটি ক্যাডার পরীক্ষার একত্রে অংশ নেওয়া সম্ভব। শিশিরদের তদন্তের সময় কেসের শিরোনাম ছিল সম্পত্তির লোভে ভাই ভাইকে খুন করেছে, কিন্তু আদালতের রায়ের পর শিরোনাম উল্টে হয়েছে প্রেমিকের সাথে মিলে স্ত্রী তার স্বামীকে খুন করে সম্পত্তি নিয়ে তাদের রাজ করার পরিকল্পনা। সমাজ দেশ এইসব বিবেকের রুচির দুর্ভিক্ষে পড়ে রসাতলে চলে যাচ্ছে কি চলে গেছে। মানুষ ঘরে বউ রেখে পরকীয়া করে বেড়ায়, বউ স্বামী রেখে পরকীয়া করে বেড়ায়। দিন দিন সমাজ রসাতলে চলে গেছে। তেমনই একটা কেস অ্যাডভোকেট মনিরুজ্জামান পেয়েছিলেন। এখানে শিশিরদের ডিপার্টমেন্টের হেড জানিয়েছিলেন টপ 10 জনকে ওনারা পড়াশোনার চলাকালীন সময়ের মধ্যেই একটা সুযোগ দিবেন, মূলত কার কেমন বুদ্ধিমত্তা আছে সেটাই বিচার করার জন্য। সেই হিসেবে শিশিরদের সুযোগ হয় অ্যাডভোকেট মনিরুজ্জামানের সঙ্গে। কেসটা স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল, স্বামী অনেক সম্পত্তির মালিক, শুধু দেখতে কুৎসিত এটার ত্রিশের ঘরের বউ মানতে পারে না। মূলত শুরু থেকেই হেও করে আসতো, স্বামী সকল সুখ এনে দিলেও তবুও তার পোষাতো না। পরকীয়া করে সুন্দর প্রেমিক জুটিয়াছিল, অবৈধ মেলামেশা সহ সকল প্রকার কাজই চালিয়ে যেত। স্বামী টের পেয়ে শাসন করলে সেটা হয় কাল রাতে প্রেমিকের সাথে মিলে খুন করে। এরপর সকল প্রমাণ লোপাট করে ভিকটিম নিজেই ভাইয়ের নামে চাপিয়ে দেয়। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের মনোমালিন্য থাকায় সেই সুযোগটাই কাজে লাগিয়ে লাশ সেই ভাইয়ের বাড়ির পেছনে মাটি চাপা দিয়ে রাখে। এরপর পুলিশ সেসব উদ্ধার করার পর কেস কোর্টে ওঠে। তারা এমনভাবে সব পরিকল্পনা করেছিল একদম প্রফেশনাল খুনির মতো করে। প্রমাণ সব ভাইয়ের দিকে ছিল। সহজ কেস অথচ জটিল করে দিয়েছিল। স্ত্রী বয়ান নিতে গেলে জানায় তার স্বামীকে সম্পত্তির জন্য খুন করা হয়েছে। অ্যাক্টিংও বেশ ভালো মতোই চালিয়ে গেছিল। এরপর এলো সেই রাত, যে রাতে প্রমাণ পেয়েছিল শিশির। আশার আলো হারিয়ে যখন দিকবিদিক ভুলে যাচ্ছিল তারা, তখন রাত 11টায় চুপিসারে ভিকটিমের বাড়ির আশেপাশে ঘুরতে ঘুরতে শিশিরের চোখ পড়ে রাত 12টায় ভিকটিমের বউ কোনো পুরুষকে নিয়ে বাড়িতে ঢুকছে। তাদের যাওয়াটাও ছিল অসংলগ্ন, অর্থাৎ যেতে যেতেই কুরুচিপূর্ণ আচরণ করেছিল পুরুষটা মহিলাটার সাথে। মহিলাটাও হেসে সাদরে গ্রহণ করেছিল তা। কতটা অশ্লীল মানুষ হলে এমন ব্যবহার করতে পারে, এটাই মাথায় বাড়ি খাচ্ছিল শিশিরের। একজন মৃত স্বামী স্ত্রীর পুরুষ নিয়ে ঘরে ঢুকে। এই সূত্র ধরে সকল প্রমাণ পেয়েছিল। ভিকটিমের স্ত্রী সকালে আটক করে সকল কথা বের করা হয় এবং জবানবন্দি নিয়ে সেগুলো রেকর্ড করে আদালতের প্রমাণসহ পেশ করা হয়। বাড়িতে শিশির পৌঁছালো দুপুর 4টার দিকে। হাতে কিছু প্যাকেট আছে। সোফায় কুয়াশা সহ দুই ভাবি বসা ছিল, তারা গল্প করছিল। তুহিনের বিয়ের ভিডিও ফটো সেগুলোই দেখছিল ল্যাপটপে। শিশির আসলে বৃষ্টি ইয়াসমিন অভিনন্দন জানায়। শিশির হেসে সেটা সাদরে গ্রহণ করল। কুয়াশা এখন সুস্থ হওয়ার পর থেকে শিশিরকে আরও দু চোখে দেখতে পারে না। সে শিশিরের হাসি মুখ দেখে মুখ বাঁকিয়ে রাগ নিয়ে শিশিরের 14 গোষ্ঠী উদ্ধার করল। শিশির তা লক্ষ্য করেছে। সে এগিয়ে এসে হাতের প্যাকেটগুলোর মধ্য থেকে 2টা প্যাকেট বৃষ্টির হাতে দিয়ে বলল, ভাবি, এতে বিরিয়ানি, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস সহ আইসক্রিম আছে। তোমরা দুজন খাবে আর হিমকে দেবে, আর কেউ যেন হাতও না দেয়।
কুয়াশা তা শুনে শিশিরের বাড়িয়ে রাখা হাতের দিকে তাকালো। বৃষ্টি নিতে যাবে তখন কুয়াশা ছো মেরে নিয়ে নিল। দেখলো সত্যি শিশির সেগুলো এনেছে। ভাবিরা হাসলো, শিশিরও মনে মনে হেসে নিয়ে বলল, এই তোর নিতে বলেছি আমি? ছোচা, তোর লজ্জা করে না আমার আনা জিনিস খেতে? এই বুনল, তোর জিনিস কোথায় পেলি? নাম লেখা আছে? তুই তৈরি করেছিস নাকি তোর ইনকাম করার টাকা দিয়ে কিনেছিস? কিনেছিস তো সেই বাপের টাকা দিয়ে। বাপের টাকায় খাইস আবার বড় বড় লেকচার মারিস। নিজে যেদিন ইনকাম করে কিছু কিনে আনবি সেই দিন তোর জিনিস ছোঁয়া কেন তাকিয়েও দেখব না। তাই এখন আমার জিনিস বলে বড়াই করা বন্ধ কর। শিশির রাগলো বেশ। রাখতে চাইছিল না, সে কথাগুলো মজা করে বলেছিল, কিন্তু তাকে ইনকামের খোঁটা দিল বলে রেগে উঠল। বলল, গোবর ঠাসের বাচ্চা, আমি কার টাকায় খাই আর না খাই তোকে কে দেখতে বলছে? আর আমি ইনকাম করি কিনা সেটা তোর দেখার বিষয় না। সময় হলে তোর মতো কুয়াশা 10টাও পুষতে পারবো, বুঝছিস? আর এগুলো আমার হাত খরচের উপর থেকে কেনা। সো এগুলো আমারই, বুঝলি গোবর ঠাসা? এখন ডাক ওগুলো, হাতও দিবে না তুই একদম। আমি তো দিবই, পারলে ঠেকা। আর একবার তুই তো করে করবি তো গাল লাল করে দেবো 5 আঙ্গুল বসিয়ে, বেয়াদব। 100 বার করব, কি করবি? করে দেখা, ভয় পাই তোরে আমি। তোকে তো। বৃষ্টি আর ইয়াসমিন এবার আর সহ্য করতে পারল না। শিশিরকে তেড়ে মেরে আসা দেখে আটকে দিল। বৃষ্টি বলল, থাক না শিশির, বাদ দাও। শিশির বিরক্ত হয়ে কুয়াশার উপর ঈগল চোখে তাকিয়ে রাগ নিয়ে উপরের পথ ধরল। হাতে আরও 2টা প্যাকেট, সেগুলোতে কি? কুয়াশা ঈগল চোখে শিশিরের হাতে থাকা প্যাকেটগুলোতে নজর দিল। দেখতে হবে কি আছে ওতে ভেবে নিয়ে হাতের প্যাকেটের থেকে পিৎজা বের করে খাওয়া ধরল। ওই বুনো ওল এনেছে তো কি হয়েছে, তাই বলে তার প্রিয় খাবারগুলো না খেয়ে বসে থাকবে? কখনোই না। শিশির ঘরে এসে একেবারে গোসল করে নিল। আজ কয়েকটা দিন খুবই ধকল গেছে। চিন্তা করতে করতে কিছুই ঠিকমতো করা হয়নি। নাওয়া খাওয়া সব এক করেছিল। আজ সময় নিয়ে শাওয়ার নিয়ে কালো ট্রাউজার পরে বের হলো। শরীরে কিছু নেই, ভেজা চুল ভালো করে মুছতে মুছতে বিছানার কাছে এগিয়ে গেল। বিছানার উপর প্যাকেট 2টো রেখে গোসলে গেছিল সে। একটা প্যাকেট থেকে একটা আকাশি রঙের কলারওয়ালা টি শার্ট বের করলো। সেখানে 3টা টি শার্ট আছে, একটা কালো, অন্যটা গোল গলা অ্যাশ কালার। কালোটার ভি গলা বেশ সুন্দর, তাই এখন না পরে রেখে দিল। অ্যাশ কালারটা হিমেলের জন্য এনেছে, সেটা আলাদা করে রাখলো। অন্য প্যাকেটের মধ্যে 2টা জেন্টস পারফিউম, ব্র্যান্ডের নাম ডানফির হ্যামিল্যান্ড ব্লু ডিওডোরেন্ট জেন্টস পারফিউম। অন্যটা স্পাইসাম্বা ভিক্টর অ্যান্ড রোলস জেন্টস পারফিউম। দ্বিতীয়টা হিমেলের জন্য এনেছে। সে জিনিস কিনলে হিমেলের জন্য আনে, তাই নিয়ম মাফিক আজও এনেছে। হিমেলের জন্য আনা টি শার্ট ও পারফিউম আলাদা করে রাখলো বিছানার পাশে। হিম আসলে দেবে। ঘাড়ের উপর থেকে তোয়ালেটা রেখে টি শার্ট এবং পারফিউমটা নিয়ে মিররের সামনে দাঁড়ালো। পারফিউমটা রেখে টি শার্ট পরতে গিয়ে হঠাৎ থমকে গেল। মিররের প্রতিবিম্বে নিজের বাম পাশের বুকের কাছটায় চোখ আটকে গেল। কামড়ের দেয়া কয়েকটা দাঁতের দাগ বসে আছে, কালো হয়ে আছে, তা স্পষ্ট দৃশ্যমান হলো। এখানে কখনো কিছু লাগায়নি সে, আসলে সুযোগ হয়ে ওঠেনি, তাছাড়া মনেও থাকে না। ডান হাতটা তুলে মিররের দিকে তাকিয়েই বাম হাতের সেই ক্ষত স্থানটার হাতের আঙ্গুল ছোঁয়ালো আলতো করে। শরীর শিরশির করে উঠল তৎক্ষণাৎ। সম্পূর্ণ ঘটনা উঠতেই কেমন জানি শরীর শিরশিরিয়ে উঠে মাথায় গিয়ে বাড়ি দিল, চোখ বন্ধ করে নিয়ে সাথে সাথেই একটা প্রাপ্তবয়স্ক নারীর কামড় শরীরে, যেটা ভাবতেই শিরশিরে অনুভূতি দিচ্ছে শরীরে। একই অনুভূতি, মাথা চক্কর দিল। এমন অনুভূতি কখনো হয় না। তাছাড়া মেয়েটার কামড় ছোট থেকে সে অনেক বাড়ি পেয়েছে। পিঠও কামড়েছিল। কুয়াশা ক্লাস 5-এ থাকতে ছোট ছোট ধারালো দাঁত বসিয়ে দিয়েছিল, রক্ত বের হয়েছিল। সেই দাগ কি আছে এখনো? কখনো দেখা হয়নি, আজ দেখতে ইচ্ছে করলো। ভাবতেই ঘুরলো পেছন
মুখও, কিন্তু চোখ পড়ল না। অদৃশ্য জায়গায় কামড়টা, সেখানে দেখতে না পেয়ে আবার মিররে মুখ ঘুরে দু হাত সামনে উপর মেলে ধরল। হাজারো অসংখ্য আঁচড়, খামচি, কামড় দেয়ার দাগ দৃশ্যমান হলো। ভাগ্যিস লোমের জন্য খুব বেশি ধরা যায় না, নয়তো কি একটা পরিস্থিতির শিকার হতো সে বাইরে। কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে এপাশ ওপাশ দেখে একসময় হজান্তে দাঁত বের করে শব্দহীন হেসে দিল সে। কিরকম পাগলামি করে তারা, ভাবা যায়। আগে যেমন তেমন, এখনও ছাড়তে পারে না। ভাবতেই আরও হাসি পেল। ভালোই লাগে বেশ ঝগড়া মারামারি করতে। বাড়িতে নীরব থাকার চেয়ে এই কাজটাই বেটার। তাছাড়া গোবর ঠাসাও অযথা লাগতে আসে, সেই জন্য আরও বাধে। কিছুক্ষণ ভেবে টি শার্ট পরে নিল। নিউ পারফিউমটা চিবুকের নিচে গলার দুপাশে স্প্রে করলো ট্রায়াল দেওয়ার জন্য। সুগন্ধটা দারুণ। অবশ্য কেনার সময় চেক করে এনেছে, তবুও এখন ফ্রেশ স্মেল পাওয়া গেল। ভেবে নিয়ে রেখে দিল। এরপর গিয়ে শুয়ে পড়ল। ক্লান্ত লাগছে, দুপুরের রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে, এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক ভেবে চোখ বন্ধ করলো। কিছুক্ষণের মাঝে ঘুমও আপনা আপনি ধরা দিল। এদিকে কুয়াশা ভাবিদের সাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করল। মায়েরা সকলে ঘুম গেছেন। কুয়াশা উপরে নাম করে উঠে এলো। উদ্দেশ্য তার শিশিরের হাতের ওই 2টা প্যাকেট কি আছে তা দেখা। কি আছে তাতে? তেমন কিছু হলে তো বুনো ওল আর পাচ্ছে না, কারণ সেগুলো তার নামে হবে। ভেবেই খুশি খুশি লাগছে। ভাবতে ভাবতে শিশিরের ঘরের কাছে গেল। ঘর দিনে ভেরানো থাকে শিশিরের, তাই কসরত করতে হলো না। চুপি চুপি শব্দহীন পায়ে ভেতরে ঢুকে উকি দিল। দেখল শিশির উপর হয়ে ঘুমোচ্ছে। ঘরে ঢুকতেই সুন্দর একটা সুগন্ধি ঘ্রাণ নাকে এসে বাড়ি দিল। মাতাল করা সেই ঘ্রাণ। আরে বাহ, বুনো ওল নিউ পারফিউম কিনে এনেছে। ভাবতেই বিছানার উপর চোখ গেল। মুখে হাসি ফুটে ধীর পায়ে কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে দাঁড়ালো। দেখলো 2টো টি শার্ট, একটা পারফিউম। ঘুমে আলসেমিতে তুলেও রাখেনি শিশির। টি শার্ট 2টা চেক করে দেখলো অ্যাশ কালারটা হিমের গায়ের আর কালোটা শিশিরের গায়ে। অসাধারণ দেখতে, পছন্দ হলো। 2টাই নিয়ে নিল। হিমের জন্য আনাটা তার হবে। হিমের আনাটা পরতে পারলেও কালোটা পারবে না, কারণ এটা লোগো ছেলেদের অনুযায়ী দেখার সাথে ডিজাইনটাও পুরো ছেলেদের জন্যই তৈরি করা। পরতে পারুক আর না পারুক, তবুও নিয়ে যাবে। এটা নিশ্চয়ই ওই বুনো ওল অনেক পছন্দ করে আনা। এই বুনো ওলের পছন্দ এখন তার কাছে থাকবে। ভাবতেই মনটা নেচে উঠল। সে টি শার্ট শুধু রাতে ইউজ করে, ঘুমানোর সময় টি শার্ট আর প্লাজো পরে ঘুমোয়। এরপর পারফিউমটা মুখ খুলে নাকের কাছে নিল। না, এটা ঘরে পাওয়া সুগন্ধ না। তাই ড্রেসিং টেবিলের সামনে তাকিয়ে দেখলো নিউ আরেকটা পারফিউম। সেখানে চুপি চুপি গিয়ে ব্র্যান্ডের নাম দেখলো। 2টোই জেন্টস পারফিউম। তাতে কি, গন্ধ শুকে বুঝলো এটা সেটাই। তাই ওটা নিয়ে হাতেরটা আবার বিছানার কাছে এসে রেখে দিল। টি শার্ট 2টো নিয়ে একটা বাঁকা হাসি দিল। শিশিরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো তার মুখটা, কিঞ্চিত পরিমাণ দেখতে পেল। আবার বাঁকা হাসি দিয়ে সেগুলো নিয়ে হাঁটা ধরল। সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল শিশিরের। এখন 1 কাপ কফি খেয়ে বাহিরে যাবে, তাই ভেবে ঘর থেকে বের হলো। মাকে কোথাও দেখতে না পেয়ে বৃষ্টিকে বলে এলো। এসে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো। বিছানার উপর চোখ গেল। সেখানে শুধু পারফিউম পরে আছে, টি শার্ট নেই। গেল কোথায় ভাবতেই তৎক্ষণাৎ মিররের সামনে তাকালো। যা বুঝার বুঝে গেছে সে। মেজাজটা এই ভর সন্ধ্যায় বিগড়ে দিল ওই গোবর ঠাসা। এত বেছে বেছে কিনে আনলো, আর সব কিনা ওই গোবর ঠাসা কবজাতে জিততে পেরে আনন্দে সে কেনাকাটা করলো, আর সেগুলো সব নিয়ে গেছে। বিয়াদব, জেন্টস টি শার্ট পারফিউম কি করবে ভেবে বড় বড় পায়ে বের হলো। উদ্দেশ্য কুয়াশার ঘর। কুয়াশার ঘরের দরজা আটকে রেখেছে। কি চালাক, ভাবা যায়। ভেবেই নক করতে লাগলো, কথা না বলে। কুয়াশা খুলতেই দিল এক রাম ধমক, বলল, এই গোবর ঠাসা,
তুই আমার পারফিউম টি শার্ট কেন চুরি করে এনেছিস? এই বুনল, আমি চুরি কেন করব? ভালো লেগেছে তাই নিয়ে এসেছি।